तेरे रास्ता, सदियों का वास्ता, फिर से जीने की एक तू ही वजह। तुझ में लिखी हूँ मैं, तुझसे जुड़ी हूँ मैं। तू मेरा रोग है, तू ही दवा। तू ही है आशिकी, तू ही आवारगी, हम आज हमनशी अब हो जिंदा। জাঙ্কুকের মুখে শব্দ হলো না, সে কথা বলতে ভুলে গেল কিছুক্ষণ। এই মেয়েটাই কিনা তাকে দুইবার বাঁচালো। জাঙ্কুক কেমন নিশ্চুপ দেখে আরেম একটু অবাক হলো। কি ভাবছেন মিস্টার জিওন জাঙ্কুক? হ্যাঁ, না কিছু না। ওকে, তবে আমি আসি, আর 10-20 মিনিটের মধ্যেই ওর সেন্স এসে যাবে, চাইলে দেখা করতে পারবেন। আরেমের কথায় মৃদু মাথা ঝাঁকালো জাঙ্কুক। ঘুরে ফিরে একটা কথাতেই সব প্রশ্ন আটকে যাচ্ছে জাঙ্কুকের। যেই মেয়ে বারবার হাতে টাকা পেয়েও নিচ্ছে না, সেই মেয়ে কেন টাকার বিনিময়ে আমার সাথে হোটেলে থাকতে গিয়েছিল? কিচ্ছু মাথায় আসছে না, বড্ড ফাঁকা ফাঁকা লাগছে মাথাটা। মন বলছে কিছু একটা ব্যাপার আছে, কিন্তু কি জানতে হবে, এবার আমাকে জানতেই হবে। কিন্তু কিভাবে জানবো? মেয়েটাকে সরাসরি জিজ্ঞেস করলে কি মেয়েটা আমাকে বলবে? তাহলে এখন কি করব? হসপিটালে এক প্রকার হন্তদন্ত হয়ে ছুটে এলো জেহব। ড্রাইভারে থেকে শুনেছে জাঙ্কুক হসপিটালে। সে এসে দেখে করিডোরের চেয়ারে দুহাত এক করে মুখ বরাবর থেকে চিন্তিত ভাবে বসে আছে জাঙ্কুক। ভাই, এ কি তুই এখানে? ড্রাইভারে থেকে জানতে পারলাম তোমার নাকি অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল, তুমি নাকি হসপিটালে আছো, তাই আর থাকতে পারিনি, চলে এসেছি। তুমি ঠিক আছো তো? জাঙ্কুক মাথা নেড়ে হ্যাঁ বোঝালো, কিন্তু চোখে মুখে তার চিন্তার ছাপ স্পষ্ট। কিছু হয়েছে ভাই? আর যে মেয়েটা তোমাকে বাঁচালো তার কি অবস্থা? ভালো জেহব। জানিস এই মেয়েটা কে? কে? কিমতে ইয়াং? কি মানে আগের বারও যে তোমাকে? হ্যাঁ। ওহ গড, মেয়েটা তো সত্যি তোমার জন্য অ্যাঞ্জেল হয়ে এসেছে ভাই, না হলে বারবার তোমাকে বাঁচাচ্ছে কেন? কি বললি অ্যাঞ্জেল? উল্টো আমার তো মনে হচ্ছে ওর সাথে দেখা হবার পর থেকেই আমি বারবার বিপদে পড়ছি। ভাই এসব তুমি কি বলছো? আচ্ছা ঠিক আছে, বাদ দাও। মেয়েটার সাথে দেখা করেছো? এবার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো জাঙ্কুক। তার অনুমান সত্যি হলে এভাবে মেয়েটার সামনাসামনি যাওয়া ঠিক হবে না। তুই গিয়ে দেখা করে আয়। আর হ্যাঁ, মেয়েটার সামনে কিন্তু আমার নাম বলতে যাবি না আবার। কিন্তু তুমি? আমি একটু আসছি। জাঙ্কুক চলে যায়। বেডের উপরে আছোয়া হয়ে বসে আছে তে, মাথায় ব্যান্ডেজ করা। ডাক্তার বলেছে পায়ে তেমন কিছুই হয়নি, কিন্তু পেশিতে টান পড়ায় ব্যথা হচ্ছে। 2-1 দিন বাদেই ঠিক হয়ে যাবে। আজ টিউশনে 2টো বেতন নিতে গিয়েছিল সে, আর সেগুলো নিয়ে বাজার নিয়ে ফেরার পথে এত কিছু ঘটে গেল। মা নিশ্চয়ই অপেক্ষা করছে, ভীষণ চিন্তাও করছে। আরেম আঙ্কেল কি মাকে কিছু জানিয়েছে নাকি আবার? কে জানে। তের ভাবনা অবসান ঘটিয়ে কেবিনের ভেতরে প্রবেশ করলো জেহব। তে অবাক হয়ে বলল, আরে আপনি এখানে? কি করব বলুন, ঘুরে ফিরে আপনার সাথেই দেখা হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু আমি এখানে কেন সেটাই তো ভাবছেন, তাই তো? জি। না না, ভাববেন না যে আবারও টাকা দিয়ে আপনাকে অপমান করতে এসেছি। পা ভাঙার ভয় আমার আছে। তবে কেন এসেছেন? আসলে আজকেও আপনি যে লোকটাকে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়েছিলেন সেটা আমার ভাইই ছিল। সেই ভাই যাকে আগের বারও আপনি বাঁচিয়েছেন। কি উনি আপনার ভাই ছিলেন? ওদের কথার মাঝে কেবিনে ঢুকলো আরেম। আরে মিস্টার জিওপ, আপনি? হ্যাঁ, ভাই পাঠালো। আসলে ওর ইম্পর্টেন্ট একটা কাজ পড়ে যাওয়ায় ও চলে গিয়েছে। ওহ আচ্ছা। তে মামনি, তোমার মাকে আমি ফোন করে জানিয়ে দিয়েছি, তবে অ্যাক্সিডেন্টের কথা জানাইনি, শুধু শুধু চিন্তা করবে। আমি শুধু বলেছি তুই আমার কাছে আছিস। এতটুকুতেই হবে আঙ্কেল, অনেক ধন্যবাদ তোমাকে। আরেম প্রেসক্রিপশন এগিয়ে দিয়ে বলে, ঠিক আছে এই নে রাখ, এটা ডক্টর পার্কের থেকে নিয়ে এলাম, সব ঔষধ সময় মতো খাবি কেমন? উনি তো অসুস্থ, এটা আমার কাছে দিন, আমি রাখছি। আচ্ছা এই নিন। ওনার তবে রিলিজ, তাই না? হ্যাঁ। তে তুই তাহলে একটু অপেক্ষা কর, আমি কজন পেশেন্ট দেখে তারপর তোকে পৌঁছে দিয়ে আসবো। না না, আপনার যেতে হবে না, আমি ওনাকে পৌঁছে দিয়ে আসবো। সে কি, আপনি কেন যাবেন? প্লিজ এটাতে না করবেন না। তাছাড়া ডক্টর আরেম আপনাকে দিয়ে আসার সময়টুকুতে অনেক পেশেন্টকেই দেখতে পারবেন না, তাই না বলুন? কত লোক সিরিয়াল ধরে আছে, তাদের কষ্টটাও কমে যাবে। জেহব খুব ভালোভাবে বুঝে গিয়েছে তার এই ট্রিকটা কাজে লাগবে। এই কথা শুনলে কেউ না বলবে না, আর সে যা ভেবেছে তাই হয়েছে। ঠিক আছে। তখন জেহব জাঙ্কুককে কল করে। হ্যালো ভাই, বল। ভাই তে রিলিজ হয়ে গেছে, আমি ওনাকে পৌঁছে দিয়ে আসছি। না জেহব, তোকে যেতে হবে না, আমি যাব। কি তুমি যাবে? হ্যাঁ, কেন কোনো সমস্যা? না সমস্যা হবে কেন, তুমি কোথায় আছো? আমি হসপিটালের কাছেই আছি, আসছি। বলেই ফোনের লাইন কাটলো জাঙ্কুক। জিও বোকা চাহনিতে এদিক ওদিক দেখলো। জাঙ্কুকের আজকাল ঠিক কি হয়েছে বুঝছে না সে। বেশি না ভেবে আবারও কেবিনে ঢুকলো জেহব। এবার তাহলে যাই আমরা।
আমার মা ও বোন হয়তো আমার জন্য অনেক বেশি চিন্তা করছে। আসলে আমি যেতে পারছি না, প্লিজ কিছু মনে করবেন না। ভাই বলল ওই আপনাকে পৌঁছে দেবে। উনি আবার শুধু শুধু কেন যাবেন? ইনফ্যাক্ট আপনারও যাওয়ার প্রয়োজন ছিল না। আমি কিন্তু ম্যানেজ করে নিতে পারতাম। হ্যাঁ, সে হয়তো আপনি পারতেন ম্যানেজ করতে, কিন্তু আপনাকে পৌঁছে দিতে যাওয়াতে আমরা যে একটু হলেও শান্তি পাবো। আপনি জাস্ট 2 মিনিট বসুন, ভাই এক্ষুনি এসে পড়বে। হ্যালো বন্ধুরা, আপনি কি জানেন আমি কিভাবে এই বিলাসবহুল জীবনধারা পরিচালনা করি, বা আমি কিভাবে এত টাকা উপার্জন করি? আমি এর জন্য ক্যাসিনো গেম খেলার একটি সহজ সাইট ব্যবহার করি, যার নাম মোস্ট বেট। এই সাইটটিতে আপনি অনেক ক্যাসিনো গেম পাবেন। এছাড়াও রয়েছে লাইভ ক্যাসিনো গেম, যেখানে আপনি সরাসরি বাজি রাখতে পারবেন। শুধুমাত্র ভবিষ্যৎবাণী করে আপনি হাজার হাজার ডলার বা বিডিটি উপার্জন করতে পারবেন। এখানে আমি দেখাচ্ছি কিভাবে আমি সেখান থেকে প্রফিট পাচ্ছি। দেখুন আমি কিভাবে এখানে গেমস খেলেছি, আর এটা কত সহজ ছিল। এখানে আরো অনেক গেম আছে, যেমন ক্র্যাশ গেম, এভিয়েটর গেম, লাইভ গেম, যা লাইভে ডিলারদের সাথে খেলতে পারবেন। দেখলেন তো এটা কত সহজ ছিল। এছাড়াও বিভিন্ন ক্যাসিনো গেম রয়েছে, আপনি যা খুশি তা বেছে নিতে পারেন। রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড MOON245 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে আপনি পেয়ে যেতে পারেন 25,000 টাকা পর্যন্ত বোনাস। বিকাশ, নগদ, রকেট, উপায় এবং ক্রিপ্টোর মাধ্যমে আপনি আপনার টাকা উইথড্র করতে পারবেন। এখানে 24/7 আওয়ার সাপোর্ট টিম রয়েছে, তাই উইথড্র নিয়ে কোনো টেনশন নেই। তাহলে আর দেরি কেন, এক্ষুনি পিন করা কমেন্টের লিংকে যান এবং রেজিস্ট্রেশন করুন। আমার প্রোমো কোড MOON245 ব্যবহার করুন এবং প্রথম ডিপোজিটে প্রচুর টাকা ইনকাম করুন। আচ্ছা ঠিক আছে। মিনিট 2 বাদে কেবিনের দরজার সামনে এসে দাঁড়ালো জাংকুক। শান্ত স্বরে ডেকে উঠল, জিহোপ। শুনে দরজার দিকে ফিরল জিহোপতে দুজনেই। কেবিনের দরজার দিকে তাকাতে চোখ দুটো ক্রমশ ফুটবলের মতো গোলগাল হয়ে এলো জিহোপের, কারণ জাংকুক মুখে মাস্ক পরেছে এবং জামা কাপড়েও কিছুটা পরিবর্তন এনেছে। এটা কি তার ভাই? ডাক তো ভাইয়ের মতোই দিয়েছিল। ভাই তাই না? জিহোপের এমন প্রশ্নের উত্তরে দরজা ছেড়ে এবার ভেতরে তের বেডের পাশে এসে দাঁড়ালো জাংকুক। তের দিকে চোখ পড়তে দেখলো বড় বড় চোখে দৃষ্টি নিয়ে মুখটা হা করে তার দিকে তাকিয়ে আছে। জিহোপ, আরামকে ডাক, বল পেশেন্টকে আমি নিয়ে যাচ্ছি। এতক্ষণে জিহোপ বুঝে গিয়েছে যে এটা তার ভাই, কিন্তু এমন ভাবে কেন এসেছে সেটা এখনো বুঝতে পারছে না সে। জিহোপ, কিছু একটা বলেছি তোকে। হ্যাঁ হ্যাঁ ভাই, যাচ্ছি আমি। কিন্তু জিহোপ উঠে যাওয়ার আগে কেবিনে প্রবেশ করলো আরাম। ডক্টর হওয়াতে পেশেন্টের ভিড়ে ভীষণ ব্যস্ত সে। তাও বন্ধুর মেয়েকে নিজের মেয়ের থেকে কোনো অংশেই কম ভালোবাসেন না তিনি। তে একবার নিচের দিকে তাকিয়ে আবারও জাংকুকের দিকে তাকিয়ে মনে মনে ভাবলো, হাসপাতালে আসলে অনেকে এখানকার ভেসে আসা গন্ধটা সহ্য করতে পারে না, তাই হয়তো মুখে মাস্ক পরেছে, কিন্তু চোখে সানগ্লাস। হাসপাতালের ভেতরে কেউ সানগ্লাস পরে আসে? কি জানি বাবা, বড়লোকদের ব্যাপার স্যাপার। একেবারে চোখ মুখ এমনকি চুলটা অবধি ক্যাপ দিয়ে ঢেকে এসেছে। ভারী অদ্ভুত তো লোকটা। চোখ দুটো ঘুরিয়ে জাংকুকের পা থেকে মাথা অবধি একবার দেখে নিল তে। আরামের সাথে কথা শেষ করে এবার তের দিকে তাকালো জাংকুক। যাক, এবার মেয়েটা আগের মতো হা করে তাকিয়ে নেই। হয়তো এতক্ষণে আমার এমন রূপ হজম হয়ে গিয়েছে। তো মিস, যাওয়া যাক। মাথাটা হালকা কাত করে সায় জানালো তে। বেড থেকে পা নামিয়ে ফ্লোরে ঠেকাতেই ব্যথায় কুকিয়ে উঠলো একেবারে। পড়ে যেতে নিতে বাম হাত আঁকড়ে ধরে সামলালো জাংকুক। হোয়াট হ্যাপেন্ড? জাংকুকের এমন প্রশ্নে ওর দিকে ভ্রু কুঁচকে তাকালো তে। এইরকম প্রশ্নটা ঠিক আগেও শুনেছে সে, কিন্তু কোথায়? তের দৃষ্টি কিছুটা হলেও আঁচ করতে পারা জাংকুক প্রসঙ্গ পাল্টাতে বলে, আপনার কি হাঁটতে সমস্যা হচ্ছে? কিছুটা। জাংকুক সাথে সাথে তেকে কোলে তুলে নিল। জাংকুকের এমন কাজেতে নিজেও বিস্মিত। যেও রীতিমতো মুখটাকে আলী বাবার সে গুহা সাইজ করে ফেলেছে। চোখের সামনে একে দেখছে সে। আরে আরে, কোলে তুলছেন কেন? নামান আমাকে, নামান। নামান বলছি। চেনা নেই একেবারে কোলে নিয়ে হাঁটছেন আমাকে। কি হলো, নামান বলছি তো। জাংকুকের কোলে হাত পা ছোড়াছুড়ি শুরু করে দিয়েছে তে। লিসেন, এভাবে লাফাতে থাকলে একদম মেঝেতে ফেলে দেব, সেটা নিশ্চয়ই ভালো হবে না, তাই একদম চুপ করে থাকুন। এমন ধমকানিতে চুপ হয়ে গেল তে। সারা গায়ে ব্যথা, পায়ে তো আরো বেশি ব্যথা। এমন অবস্থায় যদি নিচে ফেলে দেয় তবে 1 সপ্তাহেও আর সোজা হয়ে দাঁড়ানো যাবে না, তাই চুপ থাকাটাই শ্রেয়। থেকে কোলে নিয়ে গাড়ির সামনে সিটে বসিয়ে দিল জাংকুক। নিজেও গিয়ে বসে পড়লো ড্রাইভিং সিটে। সিট বেল্ট বাঁধুন। ও হ্যাঁ, বাঁধছি। জাংকুক তের দিকে একবার তাকিয়ে আবার সামনের দিকে ফিরে তাকালো। কি লাভ এসব করে? এমন কথায় বাইরের দিক থেকে দৃষ্টি সরিয়ে পাশে বসে থাকা জাংকুকের দিকে ফিরে তাকালো তে। ঠিক বুঝলাম না। আই মিন, এভাবে নিজের লাইফ রিস্ক নিয়ে কাউকে বাঁচিয়ে কি লাভ হয় আপনার? পুরোটাই তো ক্ষতি। আজকে তো আপনার খারাপ কিছু হতে পারতো, তাই না? লাভ লোকসান বিবেচনা করলে কাউকেই বাঁচানো যায় না।
ইভেন কাউকে সাহায্য অব্দি করা যায় না, সবসময় নিরপেক্ষভাবে চিন্তা করে পদক্ষেপ নিতে হয়। তাতে কাউকে বাঁচাতে গিয়ে যদি আমার কিছু হয়ে যায় তাতেও আমার কিছু এসে যায় না, কারণ আমার মাকে দেখে রাখার জন্য আমার বোন আর আরেম আঙ্কেল আছেন। জাঙ্কুক আবারও আরেক দফা অবাক হলো। এই মেয়েটাকে সে যেমন ভেবেছিল মেয়েটা মোটেও সেরকম না। অন্যদিকে ঘরে এই মাথা থেকে ও মাথা পায়চারি করছে ইয়ঞ্জন, আর তাকে সান্ত্বনা দিয়ে যাচ্ছে জিমিন। একবার ঘড়ির দিকে তো আরেকবার সদর দরজা দিকে তাকাচ্ছে সে। 6 ঘন্টা গড়িয়ে এবার 7 ঘন্টা হতে চললো, তে ফেরেনি। সে কখন আরেম ভাইজান ফোন করে জানিয়ে দিয়েছিল তে নাকি হসপিটালে গিয়েছে। আরেম ভাইয়ের সাথে দেখা করতে গিয়েছে বুঝলাম, কিন্তু এতক্ষণে তো এসে যাওয়ার কথা। মা তুমি একটু শান্ত হও, আপু ঠিক চলে আসবে। মা আর বোন নিশ্চয়ই এতক্ষণ না খেয়ে বসে আছে। থাকবেই তো, আমাকে ছাড়া কখনো খেয়েছে? ইস, মায়ের ওষুধ সব মিস হয়ে যাবে তাহলে। গাড়ির ব্রেক কষায় ভাবনা জগৎ থেকে বেরিয়ে এলো তে। আই থিঙ্ক আমাদের নামা উচিত, এসে গেছি। তে বাইরে তাকালো, দেখলো গাড়ি তাদের বাসার সামনে এসে থেমেছে। কথা না বাড়িয়ে দরজা খুলে বের হতে নিলে খপ করে ওর হাতটা ধরে ফেললো জাঙ্কুক। একা একা হেঁটে যেতে পারবেন তো? জাঙ্কুকের কথা মানে বুঝতে পেরে নিচের দিকে তাকালো তে। আসলেই তো পায়ের ব্যথার কথাটা মাথা থেকে বেরিয়ে গিয়েছিল, কিন্তু এই লুকটা করলে আর ওঠা যাবে না, কিছুতেই না। হ্যাঁ পারবো। ওকে তাহলে নামুন। জাঙ্কুকের এমন কথাতে প্রচন্ড রাগ হচ্ছে। এটা কেমন লোক, সে মুখে পারবে বললো, উনিও বিশ্বাস করে নিল। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, হাঁটতে তো তাকে হবেই, তাও এমন রাগী ইগোইস্টিক লোকের গাড়িতে বসে থাকবে না। ভাবনার মধ্যে ওপাশে দরজা দিয়ে বের হলো জাঙ্কুক। তে পাশে এসে দরজা খুলে দিয়ে অন্যদিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। আর তে মনে মনে জাঙ্কুককে বকাবকি করে পা কোনো রকম মাটিতে ঠেকাতেই আবারও তাকে একরাশ চমক উপহার দিয়ে হুট করে কোলে তুলে নিল জাঙ্কুক। এ কি, কোলে নিয়েছেন কেন? বলেছিলাম তো হাঁটতে পারবো। লিসেন, আমি জানি কার দৌড় কতটা। লোকটা কি আমাকে অপমান করলো? ঘরের দরজা খোলা পেয়ে বেশ সুবিধেই হলো জাঙ্কুকের। থেকে কোলে নিয়ে ঢুকে পড়লো সে। এগিয়ে গিয়ে ড্রয়িং রুমের সোফায় বসিয়ে দিয়ে পকেটে হাত গুজে দাঁড়িয়ে রইল। তেমা কোথায় ছিলি তুই এতক্ষণ? এ কি, তোর মাথায় ব্যান্ডেজ কেন? কি হয়েছে আপু? কি হয়েছে তোমার? মা জিমি, কিচ্ছু হয়নি আমার, জাস্ট একটু কেটে গিয়েছে, এই একটুখানি। আঙ্কেলের কাছে গিয়েছিলাম, ব্যান্ডেজ করে দিল, এত চিন্তার কিচ্ছু নেই। এই 1 সেকেন্ড, আপনি মিথ্যে কেন বলছেন? কেন লুকাচ্ছেন সবটা? সত্যিটা ওনাকে বলে দিন। আপনি কে আর কিসের সত্যি? আমি কি সেটা না হয় পরে জানলেন, আগে আসল ব্যাপারটা আপনার শোনা উচিত। আপনার মেয়ে মিথ্যে বলছে। মিথ্যে বলছে? কি রে মা, উনি কি বলছেন এসব? আপু তুমি কি মিথ্যা বলছো? আরে জিমিন, উনি মজা করছেন। আপনি কেন মা আর জিমিনের সাথে এমন মজা করছেন বলুন তো? চুপ করে থাকুন। লাইক সিরিয়াসলি আপনার মনে হচ্ছে আমি মজা করছি? আমি না, আমি হয়েছে? কি শুরু করলি এসব? আমাকে একটু সব পরিষ্কার করে বলবি? না মা, পরিষ্কার ভাবে তোমাকে আমি বলে দিয়েছি, আর কিছু তোমাকে শুনতে হবে না। আর উনি কি সেটা জিজ্ঞেস করছিলে না? উনি আমার পরিচিত না, ঠিক অপরিচিতর মতন পরিচিত। আমাকে এগিয়ে দিতে এসেছেন। অপরিচিতর মতো পরিচিত? আরে আমি বোঝাতে চাইছি আঙ্কেলই পরিচিত, তাই আমারও পরিচিত, বুঝেছো? এই মেয়েটা সত্যি কথাটা বলবে না দেখে কতগুলো মিথ্যে বলে যাচ্ছে, জাস্ট আউট অফ থিঙ্কিং। শুধুই কি মামনের চিন্তা হবে সেই জন্য? এছাড়া তো আর কোনো কারণ চোখে পড়ছে না আমার। এ কি, দাঁড়িয়ে আছেন কেন? বসুন না আপনি। আমার আসলে আর্জেন্ট একটা মিটিং রয়েছে, আমাকে যেতে হবে এখন। সে কি, একেবারে খালি মুখে যাবেন? এমন ভাবে কথা বলছে যেন শ্বশুর বাড়িতে এসেছি। ডিসগাস্টিং। আপাতত বিরক্তিটা সাইডে চেপে রেখে জাঙ্কুক ধীরস্থির গলায় বলল, আই হ্যাভ টু গো, চলি। কথাটা বলে তের দিকে একবার তাকালো, তারপর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে বেরিয়ে গেল জাঙ্কুক। রাতে জাঙ্কুক অনেক ড্রিঙ্কস করে, কারণ তার মাথায় আর চোখে শুধু তের প্রতিচ্ছবি ফুটে উঠছিল। সকালে ঘুম ভাঙতে উঠে বসলো জাঙ্কুক। মাথাটা ভারী ঝিম ধরে রয়েছে, সাথে মৃদু ব্যথাও করছে। সে উঠে ড্রয়ার খুলে বামটা বের করলো। হঠাৎ কাগজের মতো কিছু একটা দেখে সেদিকে মনোযোগ দিল। হাতে নিয়ে উল্টে পাল্টে দেখতে বুঝতে পারলো এটা প্রেসক্রিপশন। ওহ শিট, এটা তো কিম থেইয়াং এর প্রেসক্রিপশন ছিল, আমি দিতে একদম ভুলে গিয়েছি। অন্যদিকে ঘুম থেকে আড়মোড়া ভেঙে উঠে বসলোতে, তারপর বিছানা থেকে উঠে ওয়াশরুমের দিকে পা বাড়লো। এখন একটু পায়ের ব্যথাটা কমেছে। ওয়াশরুমের দরজা আটকে ব্রাশে পেস্ট লাগাতে লাগাতে ভাবনা অতলে তলিয়ে গেলতে। সামনে কত খরচ, মায়ের ঔষধ, নিজেরও বোনের পড়াশোনা, খাবার, টুকিটাকি খরচ। সামান্য দুটো টিউশনের স্বল্প বেতন দিয়ে কিভাবে সম্ভব? না, মাথায় কিচ্ছু আসছে না। আঙ্কেলের থেকে এবার কত নেব? এই অবধি মায়ের সব ওষুধের খরচ দিয়েছিল, এমনকি আমাদের খাবারের খরচটাও। এখন আমাকে কিছু একটা করতে হবে।
এদিকে প্রেসক্রিপশনটা হাতে নিয়ে ওভাবেই বসে আছে জাঙ্কুক। ঠিক কাকে দিয়ে এটা পাঠাবে সেটাই ভাবছে। অনেক ভেবে সিদ্ধান্ত নিল সে নিজে যাবে, তবে প্রেসক্রিপশনটা দিয়েই চলে আসবে, একবার তাকাবেও না। না হলে সারাদিন ওই মেয়ের ছায়া তাকে তাড়া করে বেড়াবে। যেমন ভাবা তেমন কাজ। জাঙ্কুক বেরিয়ে গেল তেদের বাড়ির উদ্দেশ্যে। এদিকে কলিং বেল বেজে উঠতেই জিমিন এসে দরজা খুলল। দরজা খুলতেই দেখলো সকাল সকাল বাড়িওয়ালা হাজির। কেমন আছো? জি ভালো, ভেতরে আসুন। ইয়ঞ্জন তার রুমে ঘুমিয়েছিল, কারণ ডাক্তার তাকে বলেছে বিশ্রাম নিতে। তে একটু পরে এসে হাজির হয়। এদিকে তেদের বাড়ির সামনে গাড়ি থামিয়ে ধূপধাপ সিঁড়ি বেয়ে উপরে উঠল জাঙ্কুক। দরজার সামনে আসতে ভেতর থেকে কোনো পুরুষালী কণ্ঠে চিৎকার শুনে দাঁড়িয়ে পড়লো ওখানেই। কথাবার্তায় যা বুঝতে পারলো লোকটি ভাড়া চাইতে এসেছে, তার মানে লোকটি ওদের বাড়িওয়ালা। দেখুন, বারবার আমি আপনাদের ছাড় দিতে পারবো না। গত 2 মাস ধরে তো ছাড়ই দিচ্ছি। আমার দিকটাও তো দেখবেন, তাই না? এই নিয়ে 3 মাসের ভাড়া বাকি। কোন বাড়িওয়ালা মেনে নিবে বলুন তো? তাও আপনার এই অবস্থা দেখে আমি আপনাদের ছাড় দিয়েছি, কিন্তু আমি আর পারছি না। আমারও তো পেটের টান আছে নাকি? আপনি আপুকে এত কথা কেন শোনাচ্ছেন? আপু বলল তো আপনার ভাড়া আপনি পেয়ে যাবেন। এখন আমাদের হাতে টাকা নেই, বোঝার চেষ্টা করুন। পেয়ে যাব, কিন্তু সেটা কবে? আর 2 মাস পর? না, 2 দিন পরেই পাবেন। প্লিজ মায়ের সামনে এমন চেঁচাবেন না, মায়ের শরীরটা খারাপ। তো তাতে কি? তোমার আর তোমার বোনের শরীরটা তো ভালোই আছে, সেটাকেই কাজে লাগাও। কি বলতে চাইছেন আপনি? বলতে চাইছি আগামী 2 দিনের মধ্যেই আমার টাকা চাই, পুরো টাকা। না হলে কি হবে কথা দিতে পারছি না। টাকা না দিয়ে বাড়ির গন্ডিও পার হতে পারবে না, আর এখানে থাকতেও পারবে না। তোমাদের ভদ্র মানুষ মনে করেছিলাম, তাই এতদিন ভদ্রভাবেই কথা বলেছি। টাকা না পেলে মা সহ মেয়েদেরকে ঘাট ধরে বের করব। এখন চলি। বাড়িওয়ালা যেতে সোফার উপর ধূপ করে বসে পড়লো তে হতাশায় মাথা চেপে ধরলো। আপু তুই একদম চিন্তা করবি না, দেখবি সবকিছু ঠিক হয়ে যাবে। এদিকে জাঙ্কুক ঘরে বাইরে থেকে সবকিছুই শুনছে। তে চোখে পানি মুছে পাশ ফিরতে চমকে গেল। এতক্ষণে জাঙ্কুকের দিকে তার চোখ পড়লো। সেই মাস্ক, সানগ্লাস আর মাথায় ক্যাপে অভিনব সাজে চিনতে বেশি অসুবিধা হয়নি তার। আপনি এখানে কখন এলেন? অনেকক্ষণ। কিন্তু কেন এসেছেন জানতে পারি? আপনার প্রেসক্রিপশনটা আমার কাছে রয়ে গিয়েছিল, ওটা ফেরত দিতে এসেই শুনেছি বাড়ি ভাড়া ব্যাপারটা। ওহ আচ্ছা, আপনি তো জব করছেন তাই না? জব? সবে অনার্স 2nd ইয়ারে পড়ছি। আজকাল তো চাকরির বাজারে অভিজ্ঞ লোক ছাড়া নিতেই চায় না, আর আমি তো পুরোটাই অনভিজ্ঞ যাকে বলে। খুঁজিনি এমনটা নয়, তবে পাইনি। টিউশনি টাকা দিয়ে যেটুকু। হঠাৎই থেমে গেল তে, মাথায় এলো সে ঘরের কথা বাইরের লোককে বলছে। প্রসঙ্গ পাল্টাতে বলল, আপনি বসুন না, আমি চা আনছি। আমি চা খাই না, এই নিন আপনার প্রেসক্রিপশন। আমি এখন আসি, আপনার মায়ের খেয়াল রাখবেন। আর আপনারও। জাঙ্কুকের চোখে চোখ তুলে তাকালো তে তাকানো দেখে অনেকটা অস্বস্তি লাগলো জাঙ্কুকের। বুঝলো সে ভুল কিছু বলে বসেছে, কথাটা তার মুখ ফসকে বেরিয়ে গেছে। আজ অব্দি সে এমন কথা কাউকে বলেছে কিনা মনে নেই। জাঙ্কুক তাড়াহুড়ো করে বাসা থেকে বেরিয়ে গেল। এবার যে দাবার চাল ঘুরবে মিস্টার কিম তেইয়ং, কিভাবে ঘুরবে আপনি নিজেও জানেন না। কি কি হয় জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। জাঙ্কুকের ভাবনার মাঝে দরজায় নক পড়ল। ভাই ডেকেছিলে? ভেতরে আয়। কিছু কি হয়েছে ভাই? উত্তর হিসেবে জিহোপের দিকে পেপারসের মতো কিছু একটা এগিয়ে দিল জাঙ্কুক। নে এটা ধর। জিহোপ হাতে নিল, উল্টে পাল্টে বেশ ভালোভাবে পড়ে নিয়ে বুঝতে পারলো এটা একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার। এটা তো অ্যাপয়েন্টমেন্ট লেটার, কিন্তু কার জন্য? আর এখানে আমাদের অফিসের নামটাও তো ভুল এসেছে ভাই। জিওন ইন্ডাস্ট্রির জায়গা শুধু জেকে ইন্ডাস্ট্রি লেখা এসেছে। কার জন্য সেটা না হয় পরে জানবি, তবে অফিসের নাম আমি ভুল দেইনি, এটাই হবে। ইনফ্যাক্ট আজকেই অফিসের নেম প্লেট চেঞ্জ হবে, আর অফিসের বসের নামটাও দেয়া নেই। সেটা লক্ষ্য করিসনি? হ্যাঁ, কিন্তু কেন ভাই? অবভিয়াসলি কারণ আছে। লিসেন জিহোপ, ম্যানেজারকে দিয়ে এটা পাঠাবি। আর হ্যাঁ, আমি যা যা বলতে বলবো ঠিক তাই তাই যেন বলা হয়। একটা ওয়ার্ড বেশিও না আর একটা ওয়ার্ড কমও না, বুঝলি? ওকে ভাই, তাই হবে। আচ্ছা এবার তাহলে তুই আয়। হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে বেরিয়ে গেল জিহোপ, আর বাঁকা হাসি খেলে গেল জাঙ্কুকের ঠোঁট জুড়ে। চেয়ারে হেলান দিয়ে নিজের সাথে বিড়বিড় করে বলল, বলেছিলাম না জিহন জাঙ্কুক কারো দান নেয় না। এভাবে না হোক ওভাবে, যে কোনো একভাবে আপনাকে তো হার মানতেই হবে মিস কিম তেইয়ং। এখন কি করবি আপু? তুই চিন্তা করিস না, দেখবি সবকিছু ঠিক হয়ে যাবে। আর মাকে এগুলো বলিস না কিন্তু। হঠাৎ কলিং বেলের শব্দে তে আর জিমিনের ধ্যান ভাঙে। এখন আবার কে এলো? কে আবার? ওই কাইল্লা ভুড়িওয়ালা বাড়িওয়ালা ছাড়া আর কি আসবে? কালকে আসতে বলেছি, আর আজ কেন এসেছে দেখাচ্ছি মজা। তে বেশ রাগ নিয়ে দরজা খুললো। ওপাশে কে আছে না দেখে বলতে শুরু করলো, এই আপনার কোনো কাজ নেই, আবার এসেছেন?
পুরো কথা শেষ না করতে একজন ফর্মাল পোশাক পরা পুরুষকে দাঁড়িয়ে থাকতে দেখে জিভ কাটল তে। কি এলো রে আপু? তে লোকটির দিকে তাকায়। লোকটি ভদ্রভাবে বলে, আপনি মিস কিম তেহিয়াং তাই না? জি। লোকটি একটা ফাইল এগিয়ে দিয়ে বলে, এটা আপনার। কি এটা? পড়ে দেখুন। জেকে ইন্ডাস্ট্রিতে আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার। কিন্তু আমি তো চাকরির জন্য অ্যাপ্লাই করিনি। যে এটা আমাদের অফিস থেকে গোল্ডেন অফার, সেসব ব্রাইট স্টুডেন্টদের জন্য। এক এক বছর এক এক ভার্সিটির টপার স্টুডেন্টদের চান্স দেওয়া হয়। এবছর আপনাদের ভার্সিটি থেকে আপনাকে সহ আরো কয়েকজনকে দেওয়া হচ্ছে। আমরা আপনাদের ভার্সিটিতে খোঁজ নিয়ে তবে এসেছি। লাস্ট ইয়ার এক্সামে আপনার রেজাল্ট সব থেকে ভালো ছিল, এই জন্যই আপনিও চান্সটা পাচ্ছেন। কি সত্যি? আর হ্যাঁ, এই নিউজটা লিক করবেন না। আই মিন আপনার ভার্সিটিতে এই ব্যাপারটা যেন জানানো না হয়। কেন? এই যে আপনারা বললেন আপনারা খোঁজ নিয়ে এসেছেন আমার ভার্সিটি থেকে। হ্যাঁ, কিন্তু সেটা টেকনিক্যালি জেনে নিয়েছি। এরকম কোনো ব্যাপার জানাজানি হওয়াটা আমাদের অফিসের আউট অফ রুলস। তাছাড়া এটা আমাদের কাজে ব্যাঘাত ঘটাতে পারে। তাই আপনাকে বলছিলাম যে যদি কাউকে না বলতেন। জি বুঝতে পেরেছি, আমি কাউকেই বলবো না। থ্যাঙ্কস। তবে আপনি কালই অফিসে আসুন, আর এখানে সমস্ত ডিটেলস আর অ্যাড্রেস দেওয়া আছে। আপনার অসুবিধা হবে না। ঠিক আছে। দরজা লাগিয়ে ভেতরে এলো তে। দরজায় পিঠ ঠেকিয়ে ফাইলটাকে বুকের সাথে চেপে ধরলো। এখনো বিশ্বাস হচ্ছে না, সত্যি কি এভাবে চাকরি পাওয়া সম্ভব? এই চাকরির জন্য কত ঘুরেছে এক সময়, কত ইন্টারভিউ দিতে গিয়ে হতাশ হয়ে ফিরেছে। তখন পাশের রুম থেকে তের মা এসে বলেন, কে রে মা, কে এসেছিল? একটা চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে মা, আমার অ্যাপ্লাই ছাড়াই। আপু তুই সত্যিই চাকরি পেয়েছিস? কি মজা! অ্যাপ্লাই ছাড়া আবার চাকরি, সেটা কিভাবে? এটা নাকি ভার্সিটি ভালো ছাত্রছাত্রীদের চান্স দেওয়া হয়ে থাকে ওনাদের অফিস থেকে, আর সেটা প্রতি বছর। এই বছর আমি সহ আরো কয়েকজন পাচ্ছি। ওহ যাক, ভালোই হলো, আল্লাহ একটা উপায় করে দিয়েছেন। কিন্তু কালই যেতে বলেছে। এত খুশির মধ্যেও কোথাও একটা মনের মধ্যে খচখচানি অনুভব করে তে। চাকরির লেটার, অথচ বসের নাম নেই। আবার কোনো ধান্দাবাজের কারবার না তো? বিষয়টা তো কাল গেলেই জানতে পারবো। পরের দিন অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো তে। ঠিকানা অনুযায়ী রিক্সা থেকে ভাড়া মিটিয়ে নেমে পড়লো জেকে ইন্ডাস্ট্রি এর সামনে। অবাক হয়ে চারপাশ দেখলো, ধাঁধিয়ে গেল তার চোখ। বাপরে, এত বড় অফিস! এত বড় অফিসে আমি কাজ করব? বেশ নার্ভাস হয়ে ভেতরে ধীর পায়ে প্রবেশ করলো তে। সে কি আর জানে বাইরে সিসি ক্যামেরা ফুটেজে তার প্রত্যেকটা পদক্ষেপ ক্রমশ কারো চোখ বন্দী হচ্ছে। তারপর একজন স্টাফ এসে তেকে একটা কেবিনের দিকে এগিয়ে দিল। মে আই কাম ইন স্যার? অনুমতি পেয়ে কাচের দরজাটা মৃদু ঠেলে ভেতরে ঢুকে পড়লো তে। বুক দুরু দুরু কাঁপছে, কিন্তু সামনে তাকিয়ে চেয়ারে বসা লোকটিকে দেখতেই অবাকের চূড়ান্ত সীমায় পৌঁছে যায় তে। মিস্টার জিহুপ আপনি? জিহুপও অবাক হওয়ার ভান করলো। আরে কিম তেহিয়াং যে, আপনি এখানে? তার মানে এটা আপনাদের অফিস? হ্যাঁ, কিন্তু আপনি? আমি তো এসেছি এখানে জবের জন্য। ওহ আই সি, আপনি সেই ক্যান্ডিডেট। প্লিজ বসুন। আপনি তার মানে কিছুই জানতেন না? জানতাম না ঠিক তা নয়, জানতাম, তবে সে যে আপনি হবেন সেটা জানতাম না। যাক, ব্যাপারটা তাহলে আপনার ইচ্ছাকৃত নয়। জি একদমই নয়। তো এখন কি আমি সিলেক্ট হয়েছি? অবশ্যই। আমি ঠিক কোন পদে নিযুক্ত হব? পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আপনার? না, আমার ভাইয়ের। ওহ, উনিই তাহলে? জি, এই অফিসের মালিক। কাল থেকে তবে আপনার জয়েনিং। তার আগে আপনাকে একটা ছোট্ট ফর্মালিটি পূরণ করতে হবে। ওয়েট। কথাটা বলে ড্রয়ার টেনে খুলল জেহব। নীল রঙের একটা ফাইল বের করে এগিয়ে দিল তের দিকে। দুপাতা উল্টে একটা জায়গায় ইশারা করে বলল, নিন, এখানে সাইন করুন। কি এটা? ওই যে বললাম জাস্ট ফর্মালিটি, তেমন কিছুই নয়। এটাতে লেখা আছে যে আগামী 3 মাসে আপনি যদি একদিনও অফিসে অনুপস্থিত থাকেন, তবে আর এই চাকরিটা আপনার থাকবে না। আপনি চাইলে পড়ে দেখতে পারেন। কোথায় সাইন করতে হবে বলে দিন, আমি করে দিচ্ছি। জেহব একটু হাসলো, আঙ্গুল দিয়ে ইশারা করে বলল, এইখানে। না পড়ে পেপারগুলোতে একে একে সাইন করে দিল তে। তবে এবার আমি আসি। 1 সেকেন্ড, এটা রাখুন। এটা কিসের টাকা? না না, এটা আপনাকে দান দেওয়া হচ্ছে না, এটা তো আপনার বেতনে অ্যাডভান্স আপনাকে দেয়া হচ্ছে। অ্যাডভান্স? কাজের শুরুতেই? জি, এটা এই অফিসের একটা রুলস। সব ক্ষেত্রে না, তবে এই আপনার জবটার ক্ষেত্রে। তে ভাবলো যে অদ্ভুত নিয়মে চাকরিটা পেল, হয়তো এটাও সেই অদ্ভুত নিয়মের অংশ। তাই সে আর কথা বাড়ালো না, হাত বাড়িয়ে টাকাগুলো নিয়ে নিল। তবুও মনের মধ্যে একটু খটকা রয়ে গেল তার। অ্যাপ্লাইয়ের আগে জব অফারটা বুঝলেও জয়নিং এর আগে স্যালারি দিয়ে দেওয়া, এটা ঠিক কেমন অফিস। পরম মুহূর্তে খুশি হয়ে ভাবলো, যাক, অ্যাডভান্সটা পেয়ে মন্দ হয়নি, ভাড়ার ব্যাপারটা তো চুকে যাবে। এসব ভাবতে ভাবতে বাড়িতে চলে আসে তে। তারপর বাড়িওয়ালার টাকাগুলো চুকিয়ে দেয়।
অন্যদিকে ফাইল থেকে পেপারসগুলো বের করে উল্টে পাল্টে দেখছে জাংকুক। কখনো নিঃশব্দে সামান্য হাসছে আর ভাবছে কতটা বোকা হলে একজন এডুকেটেড মেয়ে না পড়ে পেপারসে সাইন করে দেয়। তবে এতে অবশ্য তারই ভালো হলো, কোনো ঝামেলা ছাড়াই কাজ হয়ে গেল। মিস কিম থেইয়াং, আপনি নিজেও জানেন না আপনি ঠিক কোন জালে জড়িয়ে পড়েছেন। জীবন জাংকুকের বোনা জালেটা, এখান থেকে বের হওয়া আপনার সাধ্যের বাইরে। আসল খেলা তো কাল জমবে, যখন আপনি আর আমি মুখোমুখি হব। এটা বলে জাংকুক একটা বাঁকা হাসি দিল। অফিসের আজ প্রথম দিন, খুব ভোরে উঠল তে। হাতের সব কাজ শেষ করে নিজেকে প্রস্তুত করে মায়ের পায়ে হাত দিয়ে সালাম করে বেরিয়ে পড়ল তার নতুন জীবনের উদ্দেশ্যে। অফিসে পৌঁছে গেল কিছুক্ষণের মধ্যেই। তারপর একটা জায়গায় গিয়ে বসে পড়ল। এদিকে আইসি ভঙ্গিতে রোলিং চেয়ারে হেলান দিয়ে আছে জাংকুক। তার কেবিনের পুরোটাই কাঁচ দিয়ে তৈরি, তবে পার্থক্য এটাই যে বাইরের সবকিছু সে দেখতে পারলেও বাইরের কেউ তাকে দেখতে পায় না, ঠিক এই মুহূর্তে যেভাবে সে তেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। অথচ মেয়েটা বুঝতেও পারছে না। জাংকুক বাঁকা হেসে পিয়নকে ডাকলো, ম্যাডাম আপনাকে বস ডাকছেন। পিয়নের কথায় হালকা মাথা নাড়ালোতে পিয়ন চলে যায়। তে উঠে দাঁড়ায়। দরজার সামনে এসে নক করার উদ্দেশ্যে হাত এগোতে হাত ছোঁয়ার সাথে সাথে দরজা খুলে গেল। সামনের দিকে একটু ঝুঁকে পড়লো তে বুঝতে পারলো এটা রিমোট কন্ট্রোল দরজা। তে দরজা থেকে চোখ সরিয়ে সামনে তাকায়। তার বস উল্টো ঘুরে আছে, চেয়ার সমেত। মে আই কাম ইন স্যার? ইয়েস কাম ইন। জাংকুক উল্টো হয়ে ঘুরে চেয়ারে হেলান দিয়ে বসে আছে। তো মিস, অফিস কেমন লাগছে? গুড স্যার। আর আপনার বসকে? কথাটা বলে চেয়ার ঘুরিয়ে সামনে ফেললো জাংকুক। গুড স্যার। পুরোটা বলতে গিয়ে সামনে দেখতে কথা বন্ধ হয়ে গেল তের। স্তব্ধ হয়ে গেল সে। তের মুখের এমন অবাক হওয়ার ভঙ্গি দেখে হাসিটা আরো দ্বিগুণ হয়ে গেল জাংকুকের। কি বিস্ময় নিয়ে তাকিয়ে আছে মেয়েটা, এতটা সারপ্রাইজড হয়তো আজ অবধি হয়নি। তের মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না। বললেন না, হাউ ইজ ইউর বস? জিওন জাংকুক আপনি? ইয়েস, আমি জিওন জাংকুক, আজ থেকে যিনি আপনার বস। এটা কি করে সম্ভব? আমার বস তো মিস্টার জেহোপের ভাই ছিলেন, তাই না? ইয়েস, ইউ আর রাইট, আমি তো জেহোপের ভাই। তার মানে ওই লোকটা আপনি ছিলেন? শুরু থেকেই আপনি সবটা জানতেন? হ্যাঁ। তার মানে এই জন্যই আপনি ওভাবে গিয়েছিলেন আমার সামনে? ইয়া, এইসব পুরোটা আপনার প্রি প্ল্যান ছিল? অবভিয়াসলি। না, এটা কিছুতেই হতে পারে না। আমি চাকরি করব না, আমি এক্ষুনি রিজাইন দেব, জাস্ট এক্ষুনি। আপনার মতো অসভ্য মাফিয়ার বিয়ে কখনোই হব না আমি। এত বড় কোম্পানিতে জব পেতে কত মানুষ আহাজারি করছে আপনি জানেন? আর সেখানে আপনি পেয়েও ছেড়ে দিতে চাইছেন? হ্যাঁ চাইছি, কারণ এখানে থাকাটা আমার জন্য সব থেকে বড় অস্বস্তির কারণ। আর সেটা এখানকার অন্য কিছু নিয়ে নয়, শুধু আপনাকে নিয়ে। আপনাকে দেখলে আমার সে রাতের থেমে যায় শুকনো ঢোক গেলে। মনে পড়ে যায় সেই হোটেলের কালো রাতের কথা। জাংকুক চোখ শুরু করে বলল, কি সেই রাতের? কিচ্ছু না, এত কথা বাড়িয়ে লাভ নেই, আমি আসছি। এক সেকেন্ড, আপনি ঠিকই বলেছেন, সবটা আমার প্রি প্ল্যান ছিল, সবটা। এই যে আপনাকে এখানে চাকরি দেয়া, তার জন্য ম্যানেজারকে দিয়ে আপনাকে মিথ্যে বলানো, সবটাই আগে থেকে সাজানো। জাংকুকের কথায় হতবাকতে নিষ্পলক চোখে তাকিয়ে আছে জাংকুকের দিকে। এখনই অবাক হবেন না, আপনার জন্য যে এখনো অনেক চমক অপেক্ষা করে আছে। আমাকে চেনেন তো, আমি জিওন জাংকুক, নাম্বার 1 বিজনেসম্যান হিসেবে এক ডাকে সবাই চেনে। আমার আরো একটা পরিচয় আছে, সেটা হলো মাফিয়া জগতের কিং, যেখানে আমার কথাই শেষ কথা। হয়তো বাইরের লোক আমার সে পরিচয়ের কথাটা জানে না। আপনিই ভাবুন না, সেই জিওন জাংকুক কিনা আপনার মতো সামান্য মেয়ের দান নিয়ে বেঁচে থাকবে? আরেন্ট ইটস কোয়াইট ইম্পসিবল মিস কিম থেইয়াং। আমি আপনাকে টাকা দিতে চেয়েছিলাম, এবং সেটা 2 বার, কিন্তু না, আপনি রাখেননি। নিজের আত্মসম্মান দেখিয়ে ফিরিয়ে দিয়েছেন, যেটা আমার ইগোতে বড্ড লেগেছিল। আপনি চেয়েছিলেন আপনি আমাকে বাঁচিয়ে আমার কাছে সারা জীবন মহান হয়ে থাকবেন, কিন্তু সেটা তো আমি হতে দিতে পারি না। আমি বুঝে গিয়েছিলাম টাকা আপনি নেবেন না, তাই এইভাবেই আপনাকে আমি আমার কাছে নত করে রাখলাম। প্রতিনিয়ত এখন আমার অর্ডারে চলতে হবে আপনাকে। আপনার যে কিছুই করার নেই মিস কিম থেইয়াং। কে বলল কিছুই করার নেই? ওই যে বললাম আমি এক্ষুনি রিজাইন দেব। শুনতে পাননি আপনি? আপনার আন্ডারে আমি চাকরি করছি না। আমার আন্ডারে কাজ করতে কত মেয়ে লাইন ধরে দাঁড়িয়ে আছে। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? মেঘঘটিত ব্যাপারটাতে আপনি অনেক অভিজ্ঞ যে, হয়তো তাই। তাছাড়া আপনার মতো লোকের জন্য লাইন কি আর কোনো ভদ্র ঘরে মেয়েরা ধরবে, কিংবা কোনো সভ্য মেয়ে আসবে আপনার কাছে? আপনি ভুলে যাচ্ছেন এটা আমার অফিস। আপনি এখন আমার সামান্য একজন বেতনভুক্ত কর্মচারী। এখানে আপনার গলার জোরটা ছোট থাকাটাই শ্রেয়। এনিওয়ে, কি যেন বলছিলেন? আমার জন্য কোনো ভদ্র ঘরে মেয়েরা লাইন ধরবে না?
কিংবা কোনো সভ্য মেয়ে আমার কাছে আসবে না? তবে তো সেই সব অসভ্য মেয়েদের কাতারে আপনিও পড়লেন মিস কিম তাহিয়াং। আপনি হয়তো ভুলে গিয়েছেন সেই রাতে আমার হোটেলে আপনি আর আমি কত কাছাকাছি ছিলাম। জাঙ্কুকের কথায় তের শরীর লজ্জায় ঘৃণায় রিরি করে ওঠে, কানে হাত চেপে উত্তেজিত হয়ে বলে, প্লিজ চুপ করুন, চুপ করুন। আমি ভুলে যেতে চাই, মনে করতে চাই না, চাই না মনে করতে। কেন করছেন আপনি এরকম? কি মজা পাচ্ছেন? আমি তো বললাম আমি আপনার আন্ডারে কাজ করব না। তবে এসবের মানে কি সেটার উত্তরও আমার কাছে আছে। ওয়েট। জাঙ্কুক টেবিলের কাছে গিয়ে সেই নীল রঙের ফাইলটা হাতে তোলে। আগে থেকে দেখে রাখায় চিন্তা অসুবিধা হয় না তের, কিন্তু এটাতে কি এমন আছে সেটাই বুঝতে পারছে না সে। কাল তো না পড়ে সাইন করেছিলেন, আজ বরং পড়েই দেখুন। জাঙ্কুক ফাইলটা এগিয়ে দেয় তের দিকে। জাঙ্কুকের এমন রহস্যময় কথার মানে খুঁজতে তাড়াহুড়ো করে ফাইলটা হাতে নিয়ে ভেতরে রাখা পেপারসগুলো বের করে পড়তে শুরু করলো তে। একটা সময় পর তার মুখটা ফ্যাকাশে হয়ে এলো, হাত থেকে ফাইলটা ফেলে দেয়। তের এমন অবস্থা দেখে জাঙ্কুক পানির গ্লাসটা এগিয়ে দিয়ে বলে, পানিটা খেয়ে নিন, আই থিঙ্ক ধাক্কাটা সামলে উঠতে পারবেন। রাগে গিজগিজ করে ওঠে তের সমস্ত শিরা উপশিরা। তার উপর জাঙ্কুকের এমন উপহাসমূলক কথা সব মিলিয়ে চিল্লিয়ে ওঠে তে, আপনি একটা জঘন্য লোক, আমার ভাবনার থেকেও খারাপ। আপনি কি সুন্দরভাবে আমাকে ঠকালেন, আর আপনার ভাই জেহবেই বা কম কিসে? উনি আমাকে মিথ্যে বলে এখানে সাইন করিয়েছিল, আর আমিও বোকার মতো সাইন করে দিলেন। সত্যি পড়ে দেখা উচিত ছিল আপনার।